প্রিয় দর্শক, প্রজন্ম বাঁচাও অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় ভিক্ষাবৃত্তিতে শিশুদের ব্যবহার নিষিদ্ধকরণ। আসলে এটা নিষিদ্ধ করা যাবে কিনা বিষয়টা এখনো এই পর্যায়ে নাই, আমরা এটা আলোচনার পর্যায়ে রেখেছি। এ ব্যাপারে ছোট্ট একটা আমরা স্টাডিও করেছি, সেই স্টাডিটার নিয়েও আজকে আমরা আলোচনা করব। তার আগে এখানে আমাদের যারা অতিথি আছেন তাদের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিতে চাই। প্রথমে আমার হাতের বাঁয়ে আছেন ডক্টর এম এনামুল হক, সাবেক আইজিপি এবং সাবেক সদস্য ল কমিশন, এবং ওনার আরও একটা পরিচয় আছেন বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসের উনি ভাইস প্রেসিডেন্ট। আমার হাতের ডান দিকে আছেন জনাব নাঈম আহমেদ, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এবং তারপরে আছেন মাওলানা ডক্টর আব্দুল কাদের, অধ্যাপক আরবি সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তিনজনকে আমি পেয়েছি এবং আমার মনে হয় যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই তিনজনের অত্যন্ত সক্রিয় একটা ভূমিকা থাকবে আজ এবং আগামীতে, সে কারণেই ওনাদেরকে এখানে দাওয়াত করা। তো আমি প্রথমে আসছি মাওলানা ডক্টর আব্দুল কাদের স্যার আপনার কাছে, যে আমরা যে স্টাডিটা করেছি এটা 1000 শিশু এবং বড় ভিক্ষুক যারা তাদেরকে নিয়ে, এখানে 750 শিশু ভিক্ষুক ছিল আর 300-250 মতো হলো অ্যাডাল্ট ভিক্ষুক যারা। তো এদেরকে যে ইন্টারভিউ করে আমরা দেখেছি ঢাকার 6টা জায়গায়, যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি ভিক্ষুক জমেন, এটা বিশেষ করে ওই আপনার ট্রাফিক সিগন্যালের পাশে। এখানে দেখা যায় যে বেশিরভাগ শিশুরা তাদেরকে সহযোগিতা করে, বেশিরভাগ শিশুরা বড় ভিক্ষুকরা তাদেরকে ভাড়া করে নিয়ে আসে। আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন যে কোলে করে মনে হচ্ছে মরে গেল, বোধহয় মরে যাচ্ছে, এরকম একটা অবস্থা, তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে রাখে। সবচেয়ে বড় কথা হলো যে এই যে ভিক্ষা, আমরা জানি যে নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে, এটা তো আমরা সবাই জানি। আপনি এটা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে যদি বলেন যে আমরা ভিক্ষা বৃত্তির এগেনস্টে যদি আমি বলি যে শিশুকে ব্যবহার করা নিষিদ্ধ আমরা করতে চাই, কেননা শিশু আইন আছে যেখানে শিশুকে কোনো ধরনের অসামাজিক অনৈতিক কাজে ব্যবহার করা যাবে না। তো আপনি এটা ইসলামিক চিন্তাবিদ হিসাবে, একজন অধ্যাপক হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আপনি এটা সম্পর্কে কি মন্তব্য করবেন? ভিক্ষাবৃত্তি একটা জঘন্যতম অপরাধ এবং ভিক্ষাবৃত্তি একটা ন্যাক্কারজনক কাজ। জি, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা ভিক্ষাবৃত্তি যাদেরকে মিসকিন এবং ফকির বলা হয় তাদের হলো যারা একেবারে নিঃস্ব, অসহায় এবং একবেলা খাবার আছে অন্য বেলা নেই, এমনদেরকে বলা হয়। কিন্তু বস্তুতপক্ষে এখন যারা ভিক্ষা করছে এদের মধ্যে এটা খুঁজে পাওয়া যায় না, এদেরকে ভিক্ষুক এবং মিসকিনের মধ্যে ফেলার কোনো সুযোগ নেই। আমরা একটা বিষয়ে খুব দুর্বল হয়ে পড়েছি, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা তোমার কাছে চায় তাদেরকে ফিরিয়ে দিও না। এটাকে পুঁজি করে এখন অনেকেই ভিক্ষাবৃত্তিতে মগ্ন হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিরুৎসাহিত করেছেন এবং তাদেরকে কাজ করে শ্রমের বিনিময়ে অর্জন করে সেখান থেকে খাওয়ার জন্য বলেছেন। এবং সেটা আপনি যে বললেন নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে, এটা বিখ্যাত একজন সাহাবীর ঘটনা থেকে এসেছে। তো আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন সেটাও আমরা পাই। রাসূল বলেছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাত উত্তম। এটা হলো নিরুৎসাহিত করা এবং ভিক্ষাবৃত্তিতে নিজেকে না জড়ানোর জন্যই বলা হয়েছে। এবং যিনি ভিক্ষাবৃত্তি করেন এবং তার ওই প্রয়োজন না থাকলেও যিনি হাত পাতেন তিনি কাল কিয়ামতের মাঠে অত্যন্ত লজ্জাস্কর অবস্থায় তিনি কিয়ামতের মাঠে উঠবেন। সুতরাং ভিক্ষাবৃত্তি কোনোভাবেই কাম্য নয় এবং বিশেষ করে শিশুদের দ্বারা যে ভিক্ষাবৃত্তি করানো হচ্ছে এটা একেবারেই অনুচিত। এবং সেক্ষেত্রে আমরা যদি যারা জাকাত দিচ্ছেন, ফেতরা দিচ্ছেন, তারা যদি সেটাকে দেখে এবং সেভাবে যাচাই বাছাই করে যদি তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে যদি তারা এই জাকাতটাকে দেওয়া শুরু করেন এবং যারা একেবারে রুট লেভেলে আছেন, একেবারে খারাপ পজিশনে আছেন, সেখান থেকে তাদেরকে যদি তারা সহযোগিতা করে এবার জাকাত দিয়েছেন, আগামী বছর তার থেকে আবার জাকাত আসবে, এই উদ্দেশ্য করে যদি তারা জাকাতের প্রথাটা চালু করেন তাহলে আমার মনে হয় এই ভিক্ষাবৃত্তিটা রোধ করা যায়। তবে বিশেষ করে আমরা যেটা দেখছি, আপনি যেভাবে বললেন যে শিশুদেরকে কোনোভাবেই এই ভিক্ষাবৃত্তির কাজে লাগানো উচিত নয় এবং ইসলাম সম্মত নয়। এবার আসি আমি জনাব নাঈম আহমেদের কাছে। তো আপনি যদি বলেন যে আমরা দেখি যে সব ট্রাফিক
সিগন্যালের পাশেই কিন্তু একটা মেলা বসে যায় ভিক্ষুকদের, এবং ওখানে একটা সংসার পাতানোর মতোই তারা ওখানে খায়, ওখানে ঘুমায়, ওখানেই রান্না করে, ওখানে গল্পগুজব করে। এ ব্যাপারে আপনি ব্যক্তিগতভাবে এটার ভিক্ষাবৃত্তির বন্ধের জন্য আপনি কি বলবেন, এবং আপনার প্রশাসন থেকে আপনি এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, বিশেষ করে শিশুদেরকে ব্যবহার করা বন্ধ করা? আমরা দেখি যে ভিক্ষাবৃত্তি কারা করে। ভিক্ষাবৃত্তি যারা করে বিভিন্ন শ্রেণীরই করে থাকে। একটা হচ্ছে তারা ভিক্ষাবৃত্তি না করেও অন্যভাবে পরিশ্রম করে তারা জীবিকা অর্জন করতে পারে। আর কিছু আছে সত্যিকার এভাবে শারীরিকভাবে অক্ষম, এটা শারীরিকভাবে মানে বিকলাঙ্গের কারণে হতে পারে বা বয়সের কারণে হতে পারে, যেখানে তার জীবন বাঁচানোর জন্য যে সাপোর্ট দরকার সেটা রাষ্ট্রও দিচ্ছে না বা কোনো আত্মীয় স্বজন নিচ্ছে না, এবং নিজেও পরিশ্রম করে উপার্জনের কোনো সুযোগ নেই। সেখানে ভিক্ষাবৃত্তি ছাড়া কিন্তু কোনো সুযোগ তার নাই। কিন্তু রাস্তাঘাটে আমরা যারা দেখি সেটা কিন্তু সংখ্যা খুব একটা বেশি না, সেই সংখ্যাটা কিন্তু অধিকাংশই আছে যে ভিক্ষা গিয়ে তারা পেশা নিয়ে যায়। আপনি তাকে জিজ্ঞাসা করেন যে বাসায় কাজ করবা, বলে কি জন্য, আমি গরিব মানুষ ভিক্ষা করি। যদি বাসায় কাজ করো, অন্য কোথাও কাজ করে, কাজ করবে না। তার মানে এটা সে কাজ আসলেই করবে না। তাদের একটা অদ্ভুত মানসিকতা বিরাজ করছে তাদের মধ্যে, যেটা আপনি হয়তো গবেষণা পেতে পারেন। একটা স্বাধীন মন মানসিকতা, যে ভিক্ষাবৃত্তি করবো, রাস্তায় যেখানে ঘুমাই বা গাছতলায় ঘুমাই, কিন্তু আমি তো স্বাধীন। কিন্তু ওই যে কোনো কাজকর্ম গেলে তো একটা পরাধীনতার মতো একটা পরিস্থিতি বা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হয়, সেটা তারা রাজি না। তো এখানে যেটা আপনি যে মূল পয়েন্টটা ধরেছেন, যে এই শিশুদের কোলে করে নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে তাদেরকে এগুলো করে মানে ভিক্ষাবৃত্তি করতেছে। তারপরে শুধু তাই না, রাস্তাঘাটে যে মোড়গুলোতে এই ধরনের কমপ্লেন আমরা অহরহ পেয়ে থাকি। সেটা হচ্ছে একটা বিরক্তির কারণ। কেউ যানবাহনে বসে থাকলে দরজা নক করে এবং একটা ব্ল্যাকমেলিংয়ের মতো করে যে ভিক্ষাবৃত্তি দিতে হবে। শুধু তাই না, অনেক হাতে মল হাতে করে দ্বারা এই ধরনের কমপ্লেন আমরা পেয়েছি। তো এটা একটা সমস্যা, সামাজিক সমস্যা। তো এখন ওই যে ঘুরে ফিরে এক ব্যাপারটাই আসে, আমরা তো আইন প্রয়োগ করে থাকি, সেটা একটা আইনের ব্যাপার, আইন প্রয়োগের ব্যাপার, কিন্তু এই পুনর্বাসনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ আছে। সেটা হচ্ছে যে যারা এটা সামাজিক আন্দোলনও বটে, যে এই ভিক্ষাবৃত্তির মানসিকতা থেকে তাদেরকে পরিবর্তন করা। আরেকটা হচ্ছে সত্যিকারে যারা ভিক্ষাবৃত্তি তাদের জীবিকার অবলম্বন, তাদের পুনর্বাসন অবশ্যই জরুরি। আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে এই বিরক্তিকর ব্যাপারে আমি কি প্রয়োগ করতে পারি? একটা হতে পারে যেহেতু জনগণকে মানুষকে ডিস্টার্ব করে, মানে পাবলিক নিউসেন্স যেটা বলি, গণ উপদ্রব্য বলি, সেক্ষেত্রে কিন্তু আইনি প্রয়োগ তাদের করা যায়, তাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়, তাকে সেন্ট আপ করা যায়, যেহেতু তারা জনগণকে বিরক্ত করতেছে। আপনাকে এই জায়গায় একটু হেল্প করি, যে আমরা যদি এরকম একটা পরিকল্পনা করি, কারণ এটা তো স্টাডি, এখন স্টাডির উপরে বেস করে আমরা একটা প্ল্যান অফ অ্যাকশন করে ইমপ্লিমেন্টেশনে যেতে চাই। যে আমরা যদি একটা ম্যাপিং করি যে এই শিশুরা কোন জায়গায় কোন ডে কেয়ারে যাবে অথবা কোন এনজিওর শেল্টারে যাবে, এই কমিউনিটি পুলিশিং যে অ্যাপ্রোচে করছেন, আমি কমিউনিটি বেসড অ্যাপ্রোচে এটা রিহ্যাবিলিটেশনের কথা ভাবছি। সে জায়গায় আমরা যেটা চাই যে পুলিশের ডিপার্টমেন্ট অথবা আপনার ট্রাফিক কন্ট্রোল থেকে যদি ওই জায়গায় যারা দায়িত্বে থাকবেন, তারা দেখবেন যে ওখানে কোনো ভিক্ষুক শিশুদেরকে ব্যবহার করছে না। এটা যদি শুধু আপনারা নিশ্চিত করেন, বাকিটা আমরা সামাজিক অর্গানাইজেশন যারা আছি সে জায়গায় আমরা কাজ করতে চাই। নিশ্চিত করেন আমাদের কাজটা কি? আমার কাজটা যদি আপনি যদি বলেন তাদেরকে মোড় থেকে সরিয়ে দেওয়া, তাহলে কিন্তু আরেক জায়গায় একই কাজ করবে। তো যেই কাজটা আমরা করে থাকি সবসময়, যদি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রধান কাজ, সেটা হচ্ছে আমরা তাদেরকে নিয়ে ভবঘুরে সেন্টারে দিয়ে দিই। তো আপনি যদি অ্যাকচুয়ালি সমস্যাটা যদি সমাধান করতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই যে প্রথম আলোচনা যেটা আমি বলছিলাম, যে প্রকৃত যারা ভিক্ষুক, যারা ভিক্ষাবৃত্তি ছাড়া জীবিকার অন্য কোনো পথ নেই, তাদের কিন্তু পুনর্বাসন করতে হবে। আর যাদের অন্য পথ আছে তাদের কিন্তু আপনি যেভাবে হোক রাস্তা থেকে সরে দিতে হবে, যেহেতু তার জীবিকার অন্য মাধ্যম রয়েছে। কারণ জীবিকার মাধ্যমে তো তারা ভিক্ষাবৃত্তি তো সবাই করছে না, বহু লোকজন আছে তারা কিন্তু পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেছে। তো এখন আমি মনে করি যদি তাদেরকে যদি আমরা যদি সব ধরে ভবঘুরে সেন্টারে দিয়ে যাই, তাহলে কি ওখান থেকে তারা ভাগবে? ওখানে থাকবে না কিন্তু, কারণ ওই বন্দি জীবন তাদের পছন্দ হয় না। আর রাস্তা থেকে যদি আমরা কন্টিনিউ যদি চেঞ্জ করে তাদের ভবঘুরে সেন্টার, একটা আইনি পরীক্ষা বা নিয়মের মধ্যে তো আমাদের কাজ করতে হয়। তো সেখানে কিন্তু ভবঘুরে সেন্টারে দিলে যেটা হবে, সেটা কিন্তু আস্তে আস্তে রাস্তা স্ট্রিট থেকে তারা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তবে ওই যারা একেবারে অক্ষম, তাদের পুনর্বাসনের ব্যবস্থা কিন্তু করতে হবে। আমি আবার আসছি আপনার কাছে, ডক্টর এনামুল হক স্যার, আপনাকে আমি যেটা বলবো যে এখানে আরো দুটো জিনিস খুব ক্লিয়ার আসছে। একটা হলো যে বিশেষ করে মেয়ে শিশু যারা ব্যবহার হচ্ছে এবং মহিলা ভিখারি যারা, তারা দে ওয়ার্ক অ্যাজ এ সেক্স ওয়ার্কার ইন দ্য ইভিনিং অর ইন দ্য নাইট, এবং তাদেরও খুব একটা ভালো ইনকাম আছে বলেও তারা এখান থেকে সরে যেতে চায় না, এটা একটা। আর একটা হলো তাদের বক্তব্য অনুযায়ী একটা বড় ইনফ্লুয়েন্স আছে রাজনৈতিক বা লোকাল মাস্তানস অথবা মাফিয়া গ্রুপসের, যে বলে তারা এখান থেকে টোল নেয়, টাকা নেয় এবং তাদেরকে চাঁদা দিতে হয় এবং তাদেরও লিডার আছে। তো আপনি এটা বলবেন যে এই
ক্রিমিনোলজি বা ক্রাইমস থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? গ্রাম থেকে শহরে যত লোক আসতেছে তার বেশিরভাগই আসছে জীবিকার তাগিদে। কাজ নেই ওখানে, এখানে আসলে বেশি তাড়াতাড়ি পাওয়া যাবে, কাজও পাওয়া যাবে, রোজগারও বেশি হবে। কেউ কেউ সত্যি জীবিকার তাগিদে আসছে ভালো কাজ করতে, আর কেউ কেউ আসছে যে এখন সুযোগ নিলে যারা সত্যিকারের অপরাধী আছে তাদের সঙ্গে মিলেমিশে যে আমরাও যোগ দিতে পারি। এক, দুই, এই যারা ভালো ছিল তারা খারাপ হওয়ারও কিন্তু একটা সুযোগ পাচ্ছে, হাত পাতা। আমি খারাপ বলতে কিন্তু হাত পাতা বলছি। এই যে উনি আয়াত পড়ে শোনালেন যে নিচের হাতের চেয়ে উপরের হাত ভালো, কথাটা খুব সুন্দর। কারণ আমরা কেমন যেন পেতে পেতে না দেওয়ার অভ্যাসটা হয়ে গেছে। আমি অনেক পাচ্ছি, শুধু আমি কিছু মনে করবেন না, আমি ভেরি রিসেন্টলি একটা দেশে গেছিলাম, আমাদের চেয়ে মোটেই উন্নত দেশ নয়, মঙ্গোলিয়া। এই চায়না অলিম্পিকের শেষ দিন দেখার পরে মঙ্গোলিয়া গেছি। মঙ্গোলিয়াতে আমি 4 দিন থাকলাম, একটা ফকিরও দেখলাম না। তাদের কিন্তু পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে যে খুব বেশি তা নয়। তাদের জায়গা অনেক বড়, লোক কম, কিন্তু সম্পদও কম, মানে ঠিক সম্পদ আহরণ হয়নি। আমি এটা বললাম এই জন্যে যে স্বভাব কিছুটা, আপনি কমলাপুর রেলওয়ে স্টেশনে আপনি যাবেন, ট্রেন থেকে প্যাসেঞ্জার নামছে, ইচ্ছা করলে আপনি তার সুটকেসটা নিয়ে যাবেন, কুলি, তা হবে না। ওখানে আপনাকে ইন্টিগ্রেটেড হতে হবে, তার জন্য ফি দিতে হোক বা তোয়াজ করতে হোক, একটা যে কোনো রকমের ফি আছে, সিন্ডিকেট যেটাকে বলা হয়, খারাপ সিন্ডিকেট। আপনি বেশি দূরে নয়, এখান থেকে এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যান, একটা হাত কাটা ফকির দেখবেন, 2 হাত কাটা, দাঁড়িয়ে আছে। এবং আমি যখন আইজি ছিলাম তখনও তাকে দেখেছি। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম একদিন এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে, বাবা এটা কেন করছেন? তখন তার জায়গা ছিল বাটার মোড়ে, এখন একটু শিফট হয়ে গেছে। তো সেদিন আমি একজনকে দেখালাম যে ইজ ইট বিলিভেবল? আমি বলি হ্যাঁ। তার 2টো ট্রাক আছে, আমি তার সঙ্গে ইন্টারভিউ করেছি। হি ইজ ওনার অফ 2 ট্রাকস, বাট হি ইজ বেগিং। এটা হচ্ছে অভ্যাস। আমি এই উদাহরণটা বললাম যে আমাদের বদভ্যাস হয়ে গেছে চাওয়া এবং পাচ্ছি। আমি কিন্তু রাস্তাতে কোনো ভিক্ষুককে ভিক্ষা দিই না। স্যার, এটা আমাদের স্টাডিতে আসছে যে তাদের বাড়ি আছে, তাদের গাড়ি বলেনি, বলছে যে আমাদের জমি আছে এবং বাড়ি আছে, এবং ছেলেমেয়েরা ইন্টারমিডিয়েটে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এবং অনেক ভিক্ষুক, অ্যাডাল্ট ভিক্ষুক যারা, তারা বলছে যে তারা জানে না যে আমরা কি পেশার সাথে যুক্ত আছি, কেন দে হ্যাভ এ ডিফারেন্ট ড্রেস। ওরা তো একটা ক্যামোফ্লেজের ভিতরে থাকে, যখন শহরে ভিক্ষা করে তখন তো ড্রেসটাই কমপ্লিটলি তারা বদলায় নেন। তো এখন আমি আরেকটা প্রশ্ন করেছেন আপনি, ওইটা সম্বন্ধে আমি এক লাইন বলে দিই। থাইল্যান্ড আমাদের পার্শ্ববর্তী দেশ, এখানে বিগত কয়েক যুগ ধরে এমন একটা প্রথা চলে আসছিল যে স্বামীও জানে যে স্ত্রী খারাপ কাজে যাচ্ছে, ভাইও জানে যে বোন খারাপ কাজে যাচ্ছে, কিন্তু কেউ কিছু মনে করে না। এটা একটা ওয়ে অফ মানে আর্নিং হয়ে গেছে, দেহ বিক্রি করা হোক বা অন্যভাবে হোক। আমাদের এখানে কিন্তু এখন, আগে আমরা খালি হোটেলগুলো পাহারা দিতাম, আজকাল হোটেল চেয়ে বহু রেস্ট হাউস হয়েছে। বনানী বলেন, গুলশান বলেন, বা অন্যান্য জায়গাতে বলেন, কাকরাইল বলেন, এই বিভিন্ন রেস্ট হাউসে এই সাধারণ মানে খদ্দের চেয়ে একটু নিচু বা সস্তা খদ্দেরের জন্য এই যে রাস্তাতে যারা ভিক্ষা করছে, তারা, আমি কখনোই বলবো না সবাই, কিন্তু বেশ কিছু মাত্রার মহিলা অ্যাভেলেবল হচ্ছে খারাপ কাজের জন্য। এরা রাতে এই করছে, আবার দিনে ভিক্ষা করছে। আপনাদের ওই কথার প্রসঙ্গে আমি আরেকটা কথা না বলে পারছি না। ট্রাফিকের ওখান থেকে আপনি যে শিশুকে সরাবেন, শিশুকে যখনই নিতে যাবেন তখন সেই শিশু ফেলে দিয়ে পালিয়ে যাবে, কারণ ওই শিশু তো তার নিজের নয়, বেশিরভাগ ক্ষেত্রে তার মায়া দয়া অতটা হবে না। সুতরাং এই মানে রেডিক্যাল কিছু করার আগে আপনাকে ভাবতে হবে যে কতখানি। তো স্যার, আমি 3 জনকে একটাই প্রশ্ন করব শেষ, আপনারা বলবেন যে আমি স্টাডিটা করার আগে এবং পরে অনেক মিডিয়া চিফ, অনেক অপিনিয়ন লিডার্স, অনেকের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি যে কে কি বলছেন। তো সবাই বলছেন যে ফাইন, ভিক্ষাবৃত্তি আসলে এটা তো ভালো না। অনেকে এরকম করে বলেছেন যে আমার সারাদিনে একটা মানুষকে 10 টাকা যদি ভিক্ষা দিয়ে তার যদি একটু উপকার হয়,
তো তাহলে এটা আপনি বন্ধ করে দিতে চান কেন? কেন সারাদিনে হয়তো সে 10 টাকায় কিছু খেয়ে নেবে। তো আবার অনেকের আমার কাছে আলোচনা থেকে যেটা মনে হয়েছে বা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো যে ভিক্ষা দিয়ে আমরা আত্মতৃপ্তি পেতে চাই। আমি ভালো কাজে যাচ্ছি, ভালো যাত্রা হবে, ভালো কাজ হবে, ভালো উদ্দেশ্য হাসিল হবে, এটা হলো তাৎক্ষণিক, এটা শর্ট টার্ম অ্যাচিভমেন্ট আমরা চাই। মিড টার্মটা আমি বলতে পারি না, তবে লং টার্মটা যেটা বোধহয় আমরা প্ল্যান করি যে আমরা বেহেশত পাবো, মুসলিম চিন্তায় যদি আমি বলি যে আমরা সেখানে একটা বেড পাবো অথবা একটা চাবি কিনে রাখছি অথবা এটা ডাউন পেমেন্ট করে রাখছি যে আমি যত ভিক্ষা দেব তত যেন আমার পুণ্যের ভারটা তত ভারী হবে। তো এটা হলো এই ধারণাটা থেকে আমাদের তো বেরিয়ে আসতে হবে। বেরিয়ে না আসলে কিন্তু আমরা এটাকে বন্ধ করতে পারবো না। তো সে কারণে নাইম সাহেব যেটা বলেছেন, ডক্টর এনামুল হক স্যার যেটা বলছেন যে এটার জন্য রিহ্যাবিলিটেশন প্ল্যানটা বা ডিজাইনটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, ওয়েল ডকুমেন্টেড হতে হবে এবং ওয়েল ইমপ্লিমেন্টেড হয় যেন সেটা আমরা দেখব। তো সর্বশেষ আপনারা জনগণের জন্য ভিক্ষাবৃত্তি বন্ধে এবং শিশুদের ব্যবহার বন্ধের জন্য কি বলতে চান? আপনি প্রথমে বলেন স্যার। আমি যদি বলি তাহলে অল্প কথায় একটা কথাই বলতে পারি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভিক্ষাবৃত্তি তথা কারো কাছ থেকে চাওয়া এটা বন্ধ করার জন্য কিন্তু তার মিশনটা শুরু করেছেন এবং এই যাকাত ফিতরা দেওয়া ইসলামী অর্থনীতি যে বিধানটা চালু করেছেন সেটা কিন্তু এই ভিক্ষাবৃত্তিকে চির জাগরুক রাখার জন্য নয়, এটাকে বন্ধ করার জন্য। তার মানে আমরা পরবর্তীতে 20 বছরের মধ্যে দেখেছি যে ওই মদিনা মুনাওয়ারা এবং মক্কা এই স্টেটগুলোর মধ্যে 20 বছর পরেই দেখা গেছে কোনো ব্যক্তিকে এই যাকাত ফিতরা খাওয়ার মতো কেউ ছিল না। তাহলে বোঝা গেল রাসূল ইসলাম যে উদ্দেশ্য করে এটা চালু করেছিলেন এবং সেটার বাস্তবায়িত হয়েছে এবং 20 বছরের ব্যবধানে সেটার সুফল পাওয়া গিয়েছে। সুতরাং এখন যারা ভিক্ষাবৃত্তি করছে, স্যার যে এনামুল হক স্যার যে কথাটা বললেন এটা সম্পূর্ণই স্বভাবগতভাবে এবং আমাদের দেখতে হবে যে স্যার বলছেন তিনি কোনো কাউকে ভিক্ষা দেন না, আমিও সেটার সাথে একমত যে আমরা এই পথে ঘাটে এদের ভিক্ষা দিতে কখনো আমিও উৎসাহিত করব না এবং নারাজ করব। আমি চাইব যে আমরা আমাদের সারাউন্ডের মধ্যে যারা আছে তাদেরকে যদি আমরা একেবারেই জানি যে সে নিডি অবস্থায় আছে এবং তার প্রয়োজন আছে, তাকে দিয়েই যদি আমরা পারপাসটা সার্ভ করি এবং চেষ্টা করি তাকে যাকাত ফিতরার অংশটা দিয়ে তাকে স্বাবলম্বী করার, সেটাই আমার মনে হয় কার্যকরী হবে। এই ভিক্ষা যারা প্রফেশনাল ভিক্ষাবৃত্তি করছে তাদেরকে আমরা ভিক্ষা দিয়ে আরো উৎসাহিত করার চেষ্টা করব না, এটা হলে আমার মনে হয় ভিক্ষাবৃত্তি কমে যাবে। জি, থ্যাংক ইউ। নেন ভাই। সেটা হচ্ছে আমার একই মত, যেটা হচ্ছে যারা এই প্রফেশনাল ভিক্ষুক মানে জীবিকার জন্য ভিক্ষা বাদেও তাদের অন্যভাবে জীবনযাপন করতে পারে পরিশ্রমের মাধ্যমে, তাদেরকে রাস্তার থেকে সরিয়ে দেওয়া উচিত। আর যেটা হলো যারা সত্যিকারে অক্ষম সেটা তাদেরকে পুনর্বাসন দরকার, মানে থাকা খাওয়া বাসস্থানের ব্যবস্থা করা দরকার। তো এটাই আমি মনে করি। তো এখানে যে একটা কতগুলি ব্যাপার আছে যে এই যে বললেন আমরা ধর্মীয় ব্যাপার যে একজনের সাহায্য করলে সুবিধা হয়, সেটা ভিক্ষার মাধ্যমে ছাড়াও কিন্তু করা যায়। সেটা কিন্তু আইডেন্টিফাই করা অত্যন্ত সহজ। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আমার দেশের বাড়ি বলেন, সেখানে কিন্তু আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি যে প্রকৃত অর্থে কারা যারা সচ্ছল, তাদের সাহায্য দরকার এবং সাহায্যটা কিন্তু দেওয়া যায়। সেটা যে ভিক্ষুকে দিতে হবে এমন কোনো কথা নেই। তো সাহায্য দেওয়ার জন্য বা ধর্মীয় মানে কাজের জন্য যে ভবিষ্যতে সব পাওয়া যাবে সেটার জন্য কিন্তু আপনার অর্থ দেওয়ার মতো মাধ্যম আছে, যোগাযোগ আপনি দেওয়া যায়, বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশন দান করা যায়। যেটা বলছিলাম যে গরিব আত্মীয় স্বজন বা জানাশোনা তাদেরকে দেওয়া যায়, ভিক্ষা একটা মাধ্যম হওয়া উচিত না। তবে সেটা আমার সে কনক্লুশনে একই। তবে এটা দেখতে হবে যে আমাদের দেশে তো ভিক্ষাবৃত্তি বন্ধ বা নিষিদ্ধ বা এটা একটা অপরাধ এই ধরনের কোনো আইন নাই। তো এই জিনিসগুলো একটা ডেলিকেট ইস্যু যে গরিব তারা সত্যিকার তো অসচ্ছল, এটা সন্দেহ নাই। সেখানে এই ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য শান্ত চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের ভিক্ষাবৃত্তি বন্ধের আইন কোথাও আছে কিনা নাই, কিন্তু আমি যেটা জানি চিলড্রেন অ্যাক্ট 1974 এ ক্লিয়ারলি বলা আছে শিশুরা এই ভিক্ষাবৃত্তিতে বা কোনো তাদেরকে ব্যবহার করা যাবে না, তাদেরকে কোনোভাবেই ব্যবহার মানে অসামাজিক কর্মকাণ্ড সাথে শিশুরা ব্যবহার হতে পারবে না। তো আমাদের যেটা বিশ্বাস সবারই হওয়া উচিত যে এই শিশুরাই তো আগামীর কর্ণধার হবে। তো এই শিশুটা যদি ভিক্ষা করা আজ থেকে শেখে তো সে কোনোদিন তো লিডার হবে না, সে কোনোদিন প্রশাসনিক কর্মকাণ্ডে যুক্ত হবে না, এডুকেটেড হবে না, সারা জীবন হয়তো ভিক্ষাবৃত্তির কলা কৌশলগুলোই সে রপ্ত করবে এবং তার জীবনটা যাপিত হবে এভাবে। আমি বলছিলাম যে ভিক্ষাবৃত্তিদের গ্রহণযোগ্য কোনো পেশা নাই, অবশ্যই বন্ধ করা উচিত। আমি বলছি শুধু যারা একেবারে শারীরিকভাবে অক্ষম তাদেরকে পুনর্বাসন দরকার উচিত, বাকি যারা সক্ষম তাদেরকে ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে দেওয়া। থ্যাংক ইউ।
এবারে ডক্টর এনামুল হক স্যার, আপনি কি বলবেন আমাদের জনগণের উদ্দেশ্যে বা আমাদের শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে? আমি আপনার ওই প্রশ্নটা, যে ধর্মে আমরা সবাই বিশ্বাসী, এক একজন এক এক দৃষ্টিভঙ্গি। আমার মাইন্ডসেট হচ্ছে যে আমি রাস্তায় ভিক্ষা দিই না, এতে আমাকে নির্দয় বলেন বা তাতে আমার কিছু যায় আসে না। আমি জাকাতও কোনো এতে দিই না, আমি জাকাত দিই একবার একজনাকে, সেটা হচ্ছে আহসানি মিশন ক্যান্সার হসপিটাল তৈরি করছে, এবং এটা একটা প্রতিষ্ঠান যেটা বিদেশি সাহায্য ছাড়াই কিন্তু এই দেশের দানে চলছে। আমি আমার ন্যায্য টাকাটা সম্পূর্ণভাবে ভিক্ষা না দিয়ে আমি জাকাত হিসাবে দিয়ে দিচ্ছি সর্বসাধারণের সুবিধা চিকিৎসার জন্য পার্টিকুলার একটা জায়গায় যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, এবং আমি প্রয়োজনে জিজ্ঞাসা করতে পারবো যে আমার টাকার সদ্ব্যবহার হয়েছে কিনা। তবে আমি কখনোই বলছি না যে আপনারা সবাই একই দৃষ্টিভঙ্গি হোক, তবে ডেফিনেটলি একটা জিনিস, যে ভিক্ষা করাকে যেমন যে পাপকে ঘৃণা করো পাপীকে নয়, তেমনি ভিক্ষাকে ঘৃণা করো ভিক্ষুককে নয়। ধন্যবাদ আপনাদের তিনজনকে এখানে আসার জন্য এবং আপনাদের অত্যন্ত মূল্যবান জ্ঞানগর্ভ বক্তব্য রাখার জন্য, মতামত রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করলাম, আমার মনে হয় যে ভিক্ষাবৃত্তি এটার মতো খারাপ কাজ নেই, এটা আমরা সবাই স্বীকার করব, কিন্তু তারপরেও আমাদের দুর্বলতার কারণে, মানসিক প্রশান্তির কারণে কখনো কখনো আমরা এটা করে থাকি। আপনাদের সবার কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, বিশেষ করে যে ভিক্ষুকদের সাথে শিশুরা থাকবে অথবা শিশুদেরকে দিয়ে যারা ভিক্ষা করাচ্ছেন, তাদেরকে আপনারা কখনোই উৎসাহিত করবেন না, নিরুৎসাহিত করবেন এবং তাদেরকে কখনোই আপনারা ভিক্ষা দেবেন না। আমরা আগামীতে চেষ্টা করব কিভাবে এই ভিক্ষুকদেরকে পুনর্বাসিত করা যায় এবং শিশুদেরকে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার বন্ধ করা যায়। আজ এই বলেই শেষ করছি, আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।